আজকে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ে 4.2 মোলের ধারণা এই অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়ে আমরা মোল সম্পর্কে জানব এবং এছাড়া আমরা পদার্থের বিভিন্ন পরিমাপের পদ্ধতি যেমন হচ্ছে আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এই বিষয়গুলো, এই টপিকগুলো আলোচনা করব। তাহলে আণবিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব আমরা এখানে আলোচনা করব। পারমাণবিক গুরুত্ব, তাহলে এই সমস্ত কিছুই হচ্ছে পদার্থের পরিমাপ সংক্রান্ত রাশি। এগুলো পদার্থের যে পরিমাপ, পদার্থকে পরিমাপ করতে হয়, মাপতে হয়, সেই পদার্থের পরিমাপের এগুলো এক একটা রাশি, পদার্থের পরিমাপের রাশি, পদার্থের পরিমাপ করার জন্য যে সমস্ত, এর মধ্যে মোল হচ্ছে ইউপ্যাক। তোমরা জানো ইউপ্যাক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাদের সুপারিশ করা এসআই একক হচ্ছে মোল। পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে মোল। এটা কাদের হিসাব মতো? এটা কিন্তু ইউপ্যাক। ইউপ্যাক একটা হচ্ছে সংস্থা। সংস্থা কি না, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাদের সুপারিশ করা হচ্ছে এসআই এককটার নাম হচ্ছে, পদার্থের পরিমাপ করার যে এসআই একক তার নাম হচ্ছে মোল। তো মোল কাকে বলে এইটা আমাকে কিন্তু জানতে হবে। দেখো নর্মালি হচ্ছে যে যার মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে তাকেই বলা হয়ে থাকে মোল। তাহলে পদার্থের যে পরিমাপের মধ্যে কি থাকে না, 6.022 ইন্টু 10⁻23 এতগুলো সংখ্যক অণু থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে মোল। কিন্তু তার আধুনিক সংজ্ঞা আমি বললাম ইউপ্যাক। ইউপ্যাকের দ্বারা, সংস্থা দ্বারা এর একটা সংজ্ঞা তৈরি করা আছে, ডেফিনেশন তৈরি করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে কার্বনে তো অনেকগুলো আইসোটোপ হয়েছে, এখন কার্বনকে দিয়ে ধরা হয়, কার্বন C12 এই আইসোটোপকে ধরা হয়। তাহলে C12 আইসোটোপের সঠিক 12 গ্রাম পরিমাণ যত সংখ্যক কার্বন পরমাণু থাকে, তাকে বলা হয়ে থাকে কি? তাকে বলা হয়ে থাকে মোল। তাহলে C12 আইসোটোপের 12 গ্রাম পরিমাপে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তাকে বলা হয়ে থাকে কি? তাকে বলা হয়ে থাকে মোল। তাহলে মোলের যদি সংজ্ঞা বলি তাহলে কিন্তু এইটা দেওয়া উচিত। এটা হচ্ছে ইউপ্যাক দ্বারা নির্ধারিত সংজ্ঞা। আর অনেক বই দেখবে থাকে এই রকমও, যে পরিমাণের মধ্যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বর্তমান থাকে তাকে বলা হয়ে থাকে 1 মোল। তো সেটা বললেও হবে, তবে আমার মনে হয় এই কার্বন C12 আইসোটোপ দিয়ে বলাটা কিন্তু বেটার হবে। আচ্ছা, এই যে সংখ্যাটা আমরা পেলাম, এই যে সংখ্যা পেলাম C6, এই 6.022 ইন্টু 10⁻23, এটাকে বলা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যামেডিও অ্যাভোগাড্রোর নাম তোমরা প্রত্যেকে জানো। এই যে তার নাম অনুসারে এই সংখ্যাটার নাম রাখা হয়েছে কি না, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত না, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এইটা হচ্ছে একটা সংখ্যা মাত্র। অ্যাভোগাড্রো সংখ্যা বললে আমরা এটাকেই বুঝবো। এইবারে কি হচ্ছে, এইবারে হচ্ছে অ্যাভোগাড্রো যে ধ্রুবক। অ্যাভোগাড্রো ধ্রুবক কি? দেখো অনেকে সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবক একই বলে না। যখন সংখ্যা বলবো তখন শুধুমাত্র সংখ্যাটাকেই লিখবো, 6.022 ইন্টু 10⁻23 লিখবো। কিন্তু যদি অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়, এটা একটা সার্বজনীন ধ্রুবক। কারণ যে কোনো গ্যাসের, যে কোনো পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে কোনো পদার্থে 1 মোলের মধ্যে এই সংখ্যাটা থাকে, তাই জন্য একে সার্বজনীন ধ্রুবকও বলা হয়ে থাকে। তাহলে অ্যাভোগাড্রো যদি ধ্রুবক বলা হয়ে থাকে তখন আমরা কি বলবো? অ্যাভোগাড্রো ধ্রুবক আমরা বলবো যে 6.022 ইন্টু 10⁻23 পার মোল।
তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও তোমরা, যে অ্যাভোগাড্রো যখন ধ্রুবক বলছি সংখ্যাটা কিন্তু একই হবে, কিন্তু পার মোল এখানে আসলো। কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা যখন আমরা বলছি তখন কিন্তু কোনো রকম একক এখানে নেই, তাহলে এইটা কিন্তু এককহীন একটা রাশি, এককহীন হয়ে থাকে, অ্যাভোগাড্রো সংখ্যাটা এককহীন হয়ে থাকে। কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক যখন আমরা বলবো এটা কিন্তু একক থাকে এখানে, এবং এর একক কি, এর একক এই যেটা আমি লিখলাম পার মোল বা প্রতি মোল আমরা বলতে পারি, এর একক হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হচ্ছে প্রতি মোল। আর অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু এককহীন হয়ে থাকে। তো এই যে আমরা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা, আমি যেটা বলছি তার কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্ব রয়েছে, শুধুমাত্র রসায়নের ক্ষেত্রে নয়, আমি বায়োলজি অর্থাৎ জীববিদ্যার ক্ষেত্রেও এর গুরুত্ব পাবো, তারপর পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা প্রত্যেকটা ভাগেই কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু গুরুত্ব রয়েছে। যেমন ধরো জীববিদ্যার ক্ষেত্রে যদি বলি, জীববিদ্যায় কি গুরুত্ব রয়েছে, জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। অ্যাভোগাড্রো সংখ্যা তোমাদের বললাম যে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি গুরুত্ব রয়েছে, দেখো জীববিদ্যার একটা ভাগ যদি আমরা দেখি সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা। সেখানে আমরা কি দেখব, আমরা সালোক সংশ্লেষ বলে একটা অংশ পাবো। তাহলে জীববিদ্যার একটা পার্ট আছে আমরা দেখব উদ্ভিদ বিজ্ঞান, সেখানে সালোক সংশ্লেষ কথাটা আমরা পাবো। সেই সালোক সংশ্লেষ হওয়ার জন্য কি প্রয়োজন হয়ে থাকে, ক্লোরোফিল প্রয়োজন হয়ে থাকে। সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল দরকার হয়ে থাকে। আর ক্লোরোফিল গঠনের একটা গুরুত্বপূর্ণ খনিজ মৌল যদি বলি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরিনের মধ্যে প্রায় 2.68% ম্যাগনেসিয়াম কিন্তু ধাতু থাকে। এবং অ্যাভোগাড্রো সংখ্যা মান ব্যবহার করে আমরা বলতে পারি যে প্রতি গ্রাম ক্লোরোফিলে উপস্থিত ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা কত হয়ে থাকে না, পরমাণুর সংখ্যা হয় 6.69। এই সংখ্যাগুলো তোমরা মনে রাখবে, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। তাহলে এই যে আমরা বের করছি প্রতি গ্রাম ক্লোরোফিলে উপস্থিত ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা 6.69 × 10⁻20, এটা কিভাবে না, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গণনা করে আমি এই সংখ্যাটা পেলাম। তাহলে এটাই জীববিদ্যার অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, যে ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যাটা কত আছে সেইটা বের করার জন্য আমরা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু সাহায্য নিয়ে থাকি। এইবারে বলছি জীববিদ্যা হলো, এইবারে হচ্ছে পদার্থবিদ্যার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। আচ্ছা, এইবারে আমরা দেখব এখানে ফ্যারাডে পাবো। চলতরিতের ক্ষেত্রে আমরা ফ্যারাডে পাবো। ফ্যারাডে মানে কি, ফ্যারাডে মানে হচ্ছে 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল ইলেকট্রন। তাহলে দেখো আমরা 1 ফ্যারাডে মানে কত বলতে পারি, 1 ফ্যারাডে মানে বলতে পারবো 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। আর মোল মানেই হচ্ছে এই সংখ্যাটা, সংখ্যক ইলেকট্রন। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের চলতরিতের ক্ষেত্রে, পদার্থবিদ্যা চলতরিতের ক্ষেত্রেও কিন্তু আমাদের মোল সংখ্যাটা কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে শুধুমাত্র কেমিস্ট্রি নয়, জীবনবিজ্ঞান, জীববিদ্যা, পদার্থবিদ্যায় একে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখি রসায়নবিদ্যায় সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। রসায়নবিদ্যায় কি জন্য ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, পরিমাপের জন্য এই মোল সংখ্যা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপর আণবিক ওজনকে নির্ণয় করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কি করা হয়ে থাকে না, অ্যাভোগাড্রো সংখ্যাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে একটা লিখে দিচ্ছি যে পদার্থের আণবিক গুরুত্ব নির্ণয়ের জন্য
নির্ণয়ের জন্য কি হয়ে থাকে, অ্যাভোগাড্রো সংখ্যাকে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার হয়। তাহলে দেখছি যে বিভিন্নভাবে কিন্তু আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমরা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাকে ব্যবহার করে থাকি। ফার্স্ট জীববিদ্যার ক্ষেত্রে দেখলাম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা বের করার জন্য, পদার্থবিদ্যায় চলতরিতে এক ফ্যারাডের সংখ্যাটাকে বের করার জন্য, রসায়নবিদ্যায় আণবিক গুরুত্ব নির্ণয় করার জন্য অ্যাভোগাড্রো সংখ্যাকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদেরকে কিন্তু মোলের অঙ্ক করতে হবে। আমরা এখানে দেখলাম আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্ব বের করার জন্য আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে তার আগে আমরা দেখে নিই আণবিক গুরুত্ব কাকে বলা হয়। আমি এই অধ্যায়ের শুরুতে বলেছিলাম যেমন মোল পড়তে হবে, এখানে কিন্তু মোলের ধারণা হলেও মোলের সাথে সাথেও কিন্তু আণবিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্বের কথাও কিন্তু পড়তে হবে। তাহলে দেখো আণবিক গুরুত্ব, তাহলে এবার আমরা দেখব আণবিক গুরুত্ব কাকে বলা হয়। আণবিক গুরুত্ব, আচ্ছা আণবিক গুরুত্ব কাকে বলা হয়, নাম শুনে বুঝতে পারছো যে একটা অণুর ওজন। তাহলে কোনো মৌল বা যৌগ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এটা। তাহলে কোনো মৌল বা যৌগ, কোনো মৌল হতে পারে বা যৌগ হতে পারে, বা যৌগ কি না যৌগের একটি অণু, আণবিক ওজন বললে অণু থাকবে, পারমাণবিক আণবিক গুরুত্ব বললে অণু থাকবে, আর পারমাণবিক গুরুত্ব বললে পরমাণু এখানে কথাটা ব্যবহার হবে। তাহলে একটা যদি তোমরা ভালো করে জানো তাহলে কিন্তু তোমাদের পারমাণবিক গুরুত্বটাও হয়ে যাবে। একই রকমই সংজ্ঞাটা খানিকটা, কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12, কার্বনের অনেকগুলো আইসোটোপ হয় তাই জন্য কার্বন 12 কথাটা আমরা বলবো। একটি কার্বন 12 পরমাণুর ওজনের 1/12 অংশের তুলনায়, এত অংশের তুলনায় যতগুণ ভারী তাকে তার আণবিক গুরুত্ব বলা হয়ে থাকে। তাহলে আণবিক গুরুত্বের গাণিতিক রূপ কি, প্রত্যেকটা সংজ্ঞা যখন পড়বে তার গাণিতিক রূপটা পড়বে। তাহলে আণবিক গুরুত্ব সমান সমান তাহলে কি দাঁড়ালো, তাহলে আণবিক গুরুত্ব সমান সমান, এটাও কিন্তু একক থাকবে না, আণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব কিন্তু একক থাকে না। তাহলে আণবিক গুরুত্বের ক্ষেত্রে আমরা কি বললাম, কোনো মৌল বা যৌগের একটি অণু, তাহলে এটা উপরে থাকবে মৌল বা যৌগের একটি অণু বাই কি হবে, কি বলেছিলাম, কার্বন C12 পরমাণুর ওজনের 1/12 অংশের তুলনায়, অর্থাৎ কার্বন পরমাণুর ওজনের 1/12 হবে, ওজনের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে তার কি বলা হয়ে থাকে, আণবিক গুরুত্ব বলা হয়। আণবিক গুরুত্বেরও কিন্তু কোনো রকম একক থাকবে না। তাহলে পারমাণবিক গুরুত্বও কি একই জিনিস হবে, কোনো মৌল বা যৌগের একটি পরমাণু একটি কার্বন C12 পরমাণু ওজনের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে তার পারমাণবিক গুরুত্ব বলা হয়। তাহলে এই জায়গাতে অণুর বদলে যদি আমরা পরমাণু লিখে দিই তাহলে সেটা কিন্তু পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আগেকার দিনে আণবিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব কিন্তু কার্বন স্কেলে ব্যবহার হতো না, এটা হচ্ছে কার্বন স্কেল, কার্বনকে ব্যবহার করে করা হচ্ছে তাই জন্য এটাকে আমরা বলি কার্বন স্কেল। কিন্তু আগেকার দিনে প্রথমে কিন্তু হাইড্রোজেন স্কেলে আণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্বকে ব্যবহার করা হতো। তাহলে হাইড্রোজেন স্কেলটা কি, হাইড্রোজেনকে প্রমাণ রেখে, হাইড্রোজেনকে এখানে যেমন কার্বনকে প্রমাণ ধরে কার্বনের সাপেক্ষে অন্যটার ওজনকে তুলনা করেছি, হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেনের সাথে মৌল বা যৌগের অণু বা পরমাণুর ওজনের তুলনা করব। হাইড্রোজেন স্কেল কি, হাইড্রোজেন স্কেল হচ্ছে, দেখো একই রকম আমরা লিখবো কিন্তু এখানে আমরা কার্বনের বদলে হাইড্রোজেন লিখবো। দেখো কোনো মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের যতগুণ ভারী তাকে বলা হয়ে থাকে তার
আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্বকে আমরা কার্বন স্কেলেও বলতে পারি, আমরা হাইড্রোজেন স্কেলে বলতে পারি, বা অক্সিজেন স্কেলেও বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন স্কেল যখন আমরা বলবো, হাইড্রোজেন স্কেলে আণবিক গুরুত্ব যখন আমরা বলবো, তখন আমরা বলবো কোনো মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকে তার আণবিক গুরুত্ব বলা হয়। আর যদি অক্সিজেন স্কেলে বলতাম, অক্সিজেন স্কেলে কেমন হতো? তাহলে অক্সিজেন স্কেলের ক্ষেত্রে আমরা বলতাম যে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি অক্সিজেন 16, এখানে কিন্তু অক্সিজেন 16 ব্যবহার হবে, অক্সিজেনের ক্ষেত্রে 16 পরমাণুর ওজনের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে তার হচ্ছে আণবিক গুরুত্ব বলা হয়। তাহলে আণবিক গুরুত্বকে আমরা হাইড্রোজেন স্কেলেও বলতে পারি, অক্সিজেন স্কেলে বলতে পারি, আবার কার্বন স্কেলেও সংজ্ঞাটা বলতে পারি। তবে এখনকার দিনে গ্রহণযোগ্য যেটা রয়েছে সেটা হচ্ছে কার্বন স্কেল। পারমাণবিক গুরুত্বও তাই। পারমাণবিক গুরুত্ব বললাম একই রকম হবে, খালি কোনো মৌল বা যৌগের একটি অণুর বদলে একটি পরমাণু হবে। একটি পরমাণু একটি কার্বন 12 পরমাণুর ওজনের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে তার পারমাণবিক গুরুত্ব বলা হয়। হাইড্রোজেন স্কেলে বললে কি দাঁড়াবে? হাইড্রোজেন স্কেলে যদি আমরা পারমাণবিক গুরুত্বকে বলি তাহলে বলবো কোনো মৌল বা যৌগের একটি পরমাণু, অণুর বদলে কিন্তু পরমাণু হবে। আর হাইড্রোজেন স্কেল বলছি তাই জন্য কার্বনের বদলে হাইড্রোজেন হবে। হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় যত গুণ ভারী। আর অক্সিজেন স্কেলে যদি পারমাণবিক গুরুত্ব বলি তাহলে কি বলবো? কোনো মৌল বা যৌগের একটি পরমাণু একটি অক্সিজেন 12 পরমাণু ওজনের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে তার পারমাণবিক গুরুত্ব বলা হয়। আশা করি তোমরা পারমাণবিক গুরুত্ব এবং আণবিক গুরুত্ব কাকে বলে বুঝতে পেরেছো। তো এই যে আণবিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব কিন্তু কোনো একক থাকে না। তোমাদের ধরো প্রশ্ন আসতে পারে যে তামার পারমাণবিক গুরুত্ব, তামার পারমাণবিক গুরুত্ব 63.3 বলিতে কি বুঝো? বলিতে কি বোঝো? এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। তাহলে পারমাণবিক গুরুত্ব বলেছে, তাহলে আমরা এখানে কি লিখব? কোনো মৌল বা যৌগের একটি পরমাণুর বদলে এখানে লিখব তামার। আমরা এখানে তো পেয়ে গেছি তামার, তাই জন্য তামা লিখব। তামার একটি পরমাণু, পারমাণবিক গুরুত্ব বলেছে তাই জন্য এখানে পরমাণু হবে। তামার একটি পরমাণু একটি হাইড্রোজেনের তুলনায় 63.3 গুণ ভারী। যদি হাইড্রোজেন দিয়ে বলি, যদি অক্সিজেন দিয়ে বলি তাহলে কি হবে? বলবো তামার একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ওজনের 1/16 অংশের চেয়ে 63.3 গুণ ভারী হয়ে থাকে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে খুবই আসে। এবারে আমরা আণবিক ওজনটা দেখব। আণবিক ওজন কি? আণবিক ওজন হচ্ছে একটা অণুর ওজনকে আমরা আণবিক ওজন বলে থাকি। আণবিক ওজন একটা অণুর যে ওজন, গ্রামে প্রকাশিত যে ওজন, তাকে আণবিক ওজন আমরা বলে থাকি। যেমন ধরো আমি একটা লিখে দিচ্ছি এখান থেকে, যেমন ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা এর ওজন কিভাবে আমরা বের করব? দেখো হাইড্রোজেনের ওজন হচ্ছে কত? 1 করে তাহলে 2 হবে। সালফারের ওজন 32 হয়, অক্সিজেন 16 করে তাহলে 4 16 হচ্ছে 64। একটা অক্সিজেন পরমাণুর ওজন হচ্ছে 16, তাহলে 4 16 হচ্ছে 64। তাহলে এর আণবিক ওজন কত হলো? তাহলে 90, 94, 95, 96, 97, 98। তাহলে গ্রামে প্রকাশিত ওজন কি গ্রাম আণবিক ওজন বলছি, তাহলে এর গ্রাম আণবিক ওজন কত হলো? 98 গ্রাম। এটাই হচ্ছে 1 মোলের ওজন। 1 মোলের ওজন কত? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের ওজন কত হলো? 98 গ্রাম হবে। এবং 1 মোলের মধ্যে আমরা তো প্রথমেই দেখেছি যে 1 মোলের মধ্যে 6.022 × 10⁻23 এতটি কি থাকে? এতগুলো অণু থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে যে যখন মোল সম্পর্কে বলা হয় সেটা অণু না পরমাণু এটা কিন্তু বলা উচিত। যেমন আমি তোমাদের একটা বলছি, যেমন অক্সিজেন 1 মোল অক্সিজেন অণু বললে একরকম মান বেরোবে, 1 মোল অক্সিজেন পরমাণু বললে সংখ্যাটা কিন্তু আলাদা দাঁড়াবে। তাই জন্য তার প্রকৃতি বলতে হবে,
খালি মোল বললেই হবে না, তার প্রকৃতির কেমন আছে সেটাও কিন্তু আমাদের বলতে হবে। অণু না পরমাণু বলছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইবারে দেখো, 1 মোল হলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 1 মোল অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। যেমন এখানে আছে 1 মোল যদি সালফিউরিক অ্যাসিড হয় বা 98 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড হয়, তার মধ্যে কতগুলো অণু থাকবে? 6.022 × 10⁻23 সংখ্যক অণু বর্তমান থাকবে। তাহলে 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তাহলে 3 মোল যদি কোনো গ্যাস হয়, 3 মোল অক্সিজেন গ্যাস যদি হয়ে থাকে, অক্সিজেন অণুতে অণু কতগুলো থাকে? দেখো 1 মোলে থাকে 6.022 × 10⁻23 এতগুলো কিন্তু অণু থাকে। তাহলে 1 মোলের মধ্যে 6.022 × 10⁻23 এতগুলো অণু থাকে। 3 মোলের মধ্যে কত থাকবে? 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 3 মোলের মধ্যে কতগুলো অণু থাকবে? অক্সিজেন অণুতে অণু কতগুলো আছে? 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 6 হচ্ছে 18 ইন্টু হচ্ছে 10⁻23 এতগুলো কিন্তু অণু থাকে। তাহলে 1 মোলের মধ্যে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আর 1 মোল মানেই হচ্ছে তার আণবিক ওজন। আণবিক ওজন কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের আরো 2-1টা অঙ্ক করে দিলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো প্রশ্ন হতে পারে যে 36 গ্রাম জলে H2O তে কতগুলি অণু রয়েছে, কতগুলো অণু আছে, এটা ধরো প্রশ্ন দিয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে এর আণবিক ওজনটা বের করে নিব। এখানে কত হচ্ছে? 2 আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে কত হচ্ছে? আণবিক ওজন হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 18 গ্রাম জলে অণু কতগুলো আছে? অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 × 10⁻23 এতগুলো কিন্তু এর মধ্যে অণু আছে। 1 গ্রাম যদি জল হয় তার মধ্যে অণু থাকবে কত? 6.022 × 10⁻23 বাই কত? 18 এতটি অণু আছে। তাহলে আমার কত গ্রাম বলেছে? 36 গ্রামে বের করতে বলেছে। তাহলে 36 গ্রাম জলে অণু কতগুলো থাকবে? 6.022 × 10⁻23 বাই হচ্ছে 18 ইন্টু হচ্ছে 36, 18 দুগুণি হচ্ছে 36। তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 2 0 0, 6 দুগুণি হচ্ছে 12, গুণ চিহ্ন 10⁻23 এতগুলো কিন্তু অণু রয়েছে 36 গ্রাম জলের মধ্যে। এইবারে যদি পরমাণু বলতো, পরমাণু কিন্তু আলাদা উত্তর বেরোতো। এই যে জিনিসটাই আমি তোমাদের এখানে বলতে চেয়েছি। তাহলে 1 মোল অক্সিজেন অণু বা 1 মোল অক্সিজেন পরমাণু এটা কিন্তু উল্লেখ করতে হবে। খালি 1 মোল অক্সিজেন বা বললে কিন্তু আলাদা রকম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখন তোমরা মোল বলবে সেটা অণু না পরমাণু বলতে চাইছো সেটাকে কিন্তু সবসময় বলবে। আচ্ছা, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো কার্বন ডাই অক্সাইড CO2 এর আণবিক ওজন কত? এর আণবিক ওজন হচ্ছে, এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 16 করে, 16 দুগুণে হচ্ছে 32। তার মানে আণবিক ওজন দাঁড়ালো হচ্ছে 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন 44 গ্রাম। তাহলে 4 মোল যদি প্রশ্নটা এরকম আসে, 4 মোল কার্বন ডাই অক্সাইড এর ওজন কত? এই ধরনের যদি প্রশ্ন আসে, দেখো 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে তার আণবিক ওজন মানে 44 গ্রাম। তাহলে 4 মোল হলে কত হবে? তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, 1 মোল কার্বন ডাই অক্সাইড এর ওজন কত দাঁড়িয়েছে? না 44 গ্রাম দাঁড়িয়েছে। তাহলে আমাদের এখানে কত আছে? 4 মোল আছে। 4 মোল কার্বন ডাই অক্সাইডের ওজন কত হবে? তাহলে 44 × 4 হবে। তাহলে 4 4 16, 6 হাতে থেকে 1, 4 4 16 17, তাহলে 176 গ্রাম হবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এছাড়া তোমাদের আয়তন দিয়েও প্রশ্ন আসে। যেমন 1 মোল মানে হচ্ছে, 1 মোল মানে দাঁড়ায় হচ্ছে 22.4 লিটার। এবার যদি এই প্রশ্নটা এরকম হয় যে 0.5 মোল H2O এর লিকুইড, এটা হ্যাঁ, এর আয়তন কত? এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো জলের এখানে এল যখন লেখা থাকে তাহলে মানে হচ্ছে এটা বাষ্প, আর H2O এর পাশে যদি এল লেখা থাকে মানে হচ্ছে লিকুইড, মানে হচ্ছে
জল, আর যদি জি লেখা থাকে মানে গ্যাস যদি লেখা থাকে তাহলে হচ্ছে বাষ্প আমরা বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে জলের পাশে এল আর জি দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস বোঝায়। তাহলে এবার আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 0.5 মোল H2O এর আয়তন কত? আমরা জানি যে 1 মোল কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন কত হয়ে থাকে? 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 0.5 মোল গ্যাসের আয়তন কত? তাহলে 22.4 ইন্টু 0.5 এত লিটার হবে। তাহলে এটাকে গুণ করে দাও, 4 5 20 শূন্য হাতে থাকে 2, তাহলে 5 2 10 11 12 2 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11, আরেকবার গুণ করে দাও, 4 5 20 শূন্য হাতে থাকে 2, 5 10 11 12 2 হাতে 1, 5 2 10 11, 2 ঘর পর দশমিক, আমরা 2 ঘর পর দশমিক বসালাম। তাহলে 11.2 লিটার দাঁড়াচ্ছে 0.5 মোল গ্যাসের আয়তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে। যেমন ধরো CaCO3 এর আণবিক ওজন কত? এর আণবিক ওজন কত? 10 মোল CaCO3 এর আণবিক ওজন কত? এর ওজন কত? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন তোমরা করবে, সেটা হচ্ছে 96 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এই 3টে প্রশ্ন তোমাদের HW থাকলো। এরপর দিন নতুন টপিক নিয়ে আলোচনা করব, দেখতে থাকো।